গাইস দেখতে পাচ্ছেন কাপি নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়েছেন, যেটা ধরা পড়ার পরে কিন্তু এবার গণধোলাই দিচ্ছে কাপিকে জনগণ। দিকে কন্টেন্ট ক্রিয়েটর এবং সমন্বয়ক নুরুজ্জামান কাফির বাড়িতে আগুন, ভয়াবহ তথ্য দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে কি কাফির বাড়িতে আগুন কাণ্ডে ফেসে যাচ্ছেন সমন্বয়করা? বিস্তারিত জানতে দেখতে থাকুন। কাফির এই শুনিয়া সারা বাংলাদেশ কথা বললো। মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টারা কেউ কথা বলে নাই, সার্জিস হাসনাতও বলে নাই, লাস্ট বলছে কিনা আমি জানি না, একটা পোস্টও দেয় নাই। মানে কাফি নামে যে কোনো ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটার, এইটার মনে হয় যে সমন্বয়ক লেভেলে কোনো অস্তিত্ব নেই। আবার কাফি একটা আলটিমেটাম দিচ্ছিল যে 7 দিন দিলাম, 7 দিন এই পোড়া ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার, আর নয়তো সে যে কি মাল এটা সে দেখাই দিবে। এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল। কফি ভাই, পিনাকি ইলিয়াস কি ঈদ মোবারক জানাইছে আপনাকে? জানাইনি? একটি কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অন্যের ক্ষতি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষতির সাধন করাবেন। অন্ধকারে কাফি নামক এক ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বসত বাড়িতে আগুন দেওয়া এটি ইসলামের দৃষ্টিকোণে কেমন? এটি জঘন্য অপরাধ, ইসলামের অপরাধ। ইসলামের দৃষ্টিকোণে জঘন্য অপরাধ মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া। এটা একেবারেই ঠিক হয়নি, এমনি আগুন দিয়ে দিচ্ছে, এইটা একেবারে 100% ঠিক হয়নি। এটা কেন? ভিতরে ওর মা বাবা ছিল। এখন ভালো হইছে না? অধিকাংশ মানুষের মুখে উনা যাইতেছে যে কাফির বাড়িতে কাফি আগুন লাগাইছে। ব্যাপারটা কিরকম হইলো? কিরকম হইলো এই জগতে? নিজের বাড়িতে নিজে আগুন লাগাই দিল। কাফি সাহেবের বাড়িতে আগুন, কথা বুঝতে পারছেন? এই কাফি এক সময় মেয়েদের সাথে অনেক প্রেম করছে। প্রেম কইরা ওই কাফি কি করতো, গ্রামের বাড়িতে নিয়ে ঘুরতে যাইতো, ঘুরতে মেয়েদেরকে নিয়ে গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। এই নিজে খুবই আশ্চর্য হয়েছে, বিশ্বাস করেন। জুলাই আগস্টে এই পোলাটার কিন্তু ভূমিকা ছিল আওয়ামী লীগের কাছে, যদিও সে খলনায়ক, কিন্তু ভূমিকা ছিল সরকার পতনের পেছনে। ইভেন সরকার পতনের পর আমরা মোটামুটি তাকে রাজনৈতিক অঙ্গনে এতটা অ্যাক্টিভ থাকতে দেখি নাই। কিন্তু গেল 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার বাড়ি ভাঙার পর, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পর উল্লাস ডান্স ছিল। তো সেই ডান্সটা বেশিক্ষণ টিকে নাই। যে ডান্স, সে বলছে যে আমি যে ডান্স ডুন্স দিছি এই জন্যই আওয়ামী লীগ ধানমন্ডি 32-এর ঝাল আমার উপর মিটাইছে। কাফির এই শুনিয়া সারা বাংলাদেশ কথা বললো। মোটামুটি আমরা দেখলাম যে উপদেষ্টারা কেউ কথা বলে নাই, সার্জিস হাসনাতও বলে নাই, লাস্ট বলছে কিনা আমি জানি না, একটা পোস্টও দেয় নাই। মানে কাফি নামে যে কোনো ব্যক্তি আছে কন্টেন্ট ক্রিয়েটার, এইটার মনে হয় যে সমন্বয়ক লেভেলে কোনো অস্তিত্ব নেই। আবার কাফি একটা আলটিমেটাম দিচ্ছিল যে 7 দিন দিলাম, 7 দিন এই পোড়া ঘরটা সরে এখানে নতুন ঘর করে দিতে হবে সরকার, আর নয়তো সে যে কি মাল এটা সে দেখাই দিবে। এখন সরকার সম্ভবত দেখতে চায় কাফি কি মাল। এই কথাটা কেন বললাম? সরকার দেখতে চায় কিভাবে আমরা বুঝলাম, কারণ অলরেডি আপনার তার যে গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমরা ওই দিন দেখছি সেনাবাহিনী গেছে, প্রশাসন গেছে, পুলিশ গেছে, গোয়েন্দা সংস্থার অনেক লোক গেছে, ছানবিন করছেন, তদন্ত করছেন, খুব শীঘ্রই ব্যবস্থা নেবেন এমন ঘোষণা ছিল। কিন্তু গতকালকে, আজকে সহ 4 দিন হয়ে গেছে, একটু আগে আমি যখন নিউজটা করছি যে কাফি একটা স্ট্যাটাস দিয়েছে যে ঘটনার 3 দিন পার হয়ে গেছে, আমি যখন করছি 4, মানে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি নাকি গঠন হয় নাই। দর্শক, বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারিতে ফেসবুকে কাফির একটা স্ট্যাটাস আমাদের নজরে পড়ছে। সে লিখছে যে 3 দিন হয়ে গেল আমার বাড়ির ঘর
বাইরে থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সবকিছু কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না। স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল টিম কেন? লোকাল থানায় তদন্ত পড়ে আছে। দেখো বাবা, আইন অনেক স্লোলি কাজ করে। তারপর বক্তব্য, অথচ আমি দেশটার জন্য, দেশের মানুষের জন্য কথা বলেছিলাম, যার জন্য স্বৈরাচারের সহায়তাকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন তাহলে তো আর তদন্তর দরকার নাই। কাফি তো নিজেই বলতেছে যে স্বৈরাচারের সহযোগীরা, সহায়তাকারীরা, তার মানে আওয়ামী লীগের যারা দোসর আছে অথবা আওয়ামী লীগের নেতা কর্মীরা, এখন কারা তারা? মোটামুটি সে একটা সিদ্ধান্তে পৌঁছাইছে। তার বক্তব্য, সেই আমার জন্যই যদি ঘটনার 3 দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয়, এবং হয়নি, তবে আগামী 4 দিন পর রাজপথ আমি দখলে নেব, তখন ঠিকই কানে পানি যাবে। তবে পুলিশ কিন্তু এখন বাইরে। কাফি কালকে দেখো না, আসিফ নজরুল স্যার একজন পুলিশের ভিডিও শেয়ার করেছে। আমি ওই পুলিশকে ধন্যবাদ দেই। কোন রকম গায়ে হাত তোলা ছাড়া কিভাবে একটা ভিড়কে সামলাইতে হয়, রাস্তার মধ্যে বাইরে পাবলিক ভয় পাইছে। থ্যাংক ইউ পুলিশকে, এরকম সহনীয় পর্যায়ে আমরা দেখতে চাই। আচ্ছা, যাই হোক, তার বক্তব্য হচ্ছে যে আমার বাড়িঘর দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আর আপনাদের কিছু মনে হলো না? আপনাদের কানে পানি গেল না? আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল কোনো টিম গঠন করা হলো না? তবে আমার রাজপথ দখলের খারাপ রূপটা শীঘ্রই দেখতে পাবেন। দেখো বাবা, কোন রকম বিশৃঙ্খলা করলে পুলিশ কিন্তু এখন মারেও, সেনাবাহিনী কিন্তু দৌড়ানি দেয়। কেন বললাম? কারণ কাফি হয়তো মন খারাপ করবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে। এরকমই হয়, বাস্তবতা হচ্ছে এটাই, যে কোনো একটা বড় ঘটনার সুযোগ সুবিধা ভোগ করে অল্প কিছু মানুষ, বাকিরা এরকমই। কাফিও তো নিজের ভাবতেছে অনেক কিছু, কিন্তু সরকারের কাছে হুইস কাফি, কাফিস কাফি, এরকম কাফির মতন লক্ষ লক্ষ পোলাপেন রাস্তায় নামছে, যার যার জায়গা থেকে কথা বলছে, কেউ দেশে থেকে বলছে, কেউ বিদেশে থেকে। সবারই কি সরকার এরকম প্রোডাকশন দিতে যাবে? অথবা সরকার মনে করছে যে অগ্নিকাণ্ডের পেছনে হয়তো সিম্পল কোনো ঘটনা আছে, মশার কয়েল হইতে পারে, আবার দুর্বৃত্তায়ন হইতে পারে, তদন্ত রিপোর্ট আসলে বলা যাবে। বাট কাফি ধৈর্য রাখতে হবে। তো ভাই কয়েকদিন আগে, 1 সপ্তাহ হবে না, 1 সপ্তাহ মনে হয়নি, ওই আমাদের কাফি ভাইয়া কন্টেন্ট ক্রিয়েটর, কবি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবীর মতোই লাগে, তার যে ঝাঁকড়া চুল, বুঝছেন, আসলে রিয়াল বুদ্ধিজীবী কাফি ভাইয়া, তা আগুনে পুড়ে গেছে। খুব দুঃখ লাগছে। এর আগে আমি একটা ভিডিও করে আপনাদেরকে বলেছিলাম যে কাফি ভাইয়ার পাশে এসে আমাদের সবার উচিত তার পাশে এসে দাঁড়ানো। তখন আমাদের চাইতে বেশি জরুরি ছিল সরকারকে তার পাশে এসে দাঁড়ানো। এখন কেন সরকার তার পাশে এসে দাঁড়াবে? 18 কোটি মানুষের ভিতরে একমাত্র কাফি ভাইয়া এই বুদ্ধিজীবী পাশে কেন সরকার দাঁড়াবে? কারণ হলো একটাই, কারণ কাফির মতো ছেলেরা আত্মত্যাগ করছে, এবং এই আত্মত্যাগের ফসল মানে এই ওরা ওদের যে ঠ্যাং ভাঙছে, চোখ হারাইছে, পঙ্গু হয়েছে, ডিসেবল হয়েছে, অনেকে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। তো ওদের রক্তের বিনিময়ে কিন্তু আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট। তো এখন কাফি ছিল সেই যোদ্ধাদের মধ্যে, এই আন্দোলনকারীদের একেবারে ফ্রন্ট লাইনে ছিল হলো এই কাফি। তো 32 নম্বর বাড়ি যেদিন ভাঙা হয়, সেখানে আপনারা দেখছেন যে কাফি লুঙ্গি পরা ট্যাঙ্কির উপরে কিন্তু নাচানাচি করছিল। সেই ভিডিও ফেসবুক, ইউটিউবে আপনারা পাবেন। কাফি লুঙ্গি পরা, সরি ট্যাঙ্ক বলি কেন, ওটা তো বুলডোজার। আচ্ছা, ওই বুলডোজারের উপরে দাঁড়ায় কিন্তু কাফি লুঙ্গি পরা নাচানাচি করছিল যখন 32 নম্বর বাড়ি ভাঙা হয়। তা এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে, তারপরে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশ থেকে অনেকে ভিডিও করেছেন, প্রতিবাদী ভিডিও দেশের বাইরে থেকে করেছেন। এখন দেশের বাইরে থেকে যারা ভিডিও করেছে, আমি নিজেও করেছি, তো আমাদের তার ধরপাকড় করার সুযোগ খুব কম, আমাদের হাতের কাছে পাবে না ভাই। আমরা ধরতে হইলে আমেরিকান এমবেসি থেকে গিয়া ভিসা নিয়া 22 ঘন্টা প্লেনে চইরা 1.5 লাখ টাকা প্লেন ভাড়া দিয়া রিটার্ন টিকিট, তো তারপর আবার আমার বাড়ি পর্যন্ত আসা, প্রথম নিউ ইয়র্কে নামতে হবে, নিউ ইয়র্ক থেকে আসতে হবে ফ্লোরিডার ওই এয়ারপোর্ট থেকে উবারে গাড়ি কল করে আমার এলাকায় আসতে হবে, তারপর আবার আমার বাড়ির সামনে
এই বিকাল 5টা পর্যন্ত বসে থাকতে হবে, কারণ কখন আমি দোকান থেকে বাড়িতে যাবো তখনই তো আমার উপর হামলাটা করবে, তাই না? তো ভাই এত ধৈর্য এত পয়সা এদের হাতে নাই যে আমাকে এরকম কিছু করতে পারে। তো যার ফলে দেশের বাইরে থেকে যারা আমরা এই শেখ হাসিনা ম্যাডামের বিরুদ্ধে গিয়ে ভিডিও করেছিলাম, তার অন্যায়ের বিরুদ্ধে ভিডিও করেছিলাম, তো তাদের তো হাতের নাগালে ওই মুহূর্তে পাইনি, কিন্তু এখন পাইছে হলো কাফি ভাইয়ারে। তো কাফি ভাইয়া যে লুঙ্গি ওটা নাচানাচি করছে বুলডোজের উপরে গিয়ে, এটা তো ভাই অনেকের চোখেই পড়ছে, অনেকের চোখেই পড়ছে। তো শত্রু তো সে অনেক তৈরি করছে, তো সন্দেহ নাই, শত্রু তো সে অনেক বানাইছে, তো কোনো সন্দেহ নেই। তো যার ফলে বেশি দিন হয়নি 32 নম্বর বাড়ি ভাঙার তার 1 সপ্তাহের ভিতরেই কিন্তু কাফির বাড়িতে আগুন লাগলো। তো মোটামুটি একটা আইবল ক্যালকুলেশন যে কাফির বাড়িতে আগুন লাগাইছে এই মানে ওই আওয়ামী লীগের কেউ কিছু হবে, মানে যাদের বিরুদ্ধে গিয়ে সে সবসময় লেখালেখি করতো তাদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতো। এটা মোটামুটি একটা আইবল এস্টিমেট। বাকিটা এটা খুঁজে বের করার দায়িত্ব হলো ইনভেস্টিগেশন অফিসারের, যারা কিনা পুরো ব্যাপারটা লোকাল যে থানা রয়েছে সেখানে একজন তদন্ত কর্মকর্তা রয়েছে, তো মানে আইও আর কি। তো এই আইওর কাজই হলো এই ইনভেস্টিগেশন করা, এটার দুধ কা দুধ পানি কা পানি বের করা, যেটা মশার কয়েল দিয়ে তার বাড়িতে আগুন লাগছে আর নাকি কেউ আইসা দুর্বৃত্তরা আইসা তার বাড়িতে আগুন লাগাইছে। তো এখন কাফি ভেবেছিল যে আমি যেহেতু রাজপথের একজন যোদ্ধা, আমি মরিও নি, আমার ঠ্যাংও হারাইনি, কিছুই করিনি, কিন্তু আমার সহযোদ্ধারা মারা গেছে। তো যার ফলে সরকার হলো আমার উপর যদি বিপদ আসে তার মানে এই সরকারের উপরই বিপদ, আমার উপর আঘাত করা মানে সরকারের উপর আঘাত করা। তো তার কনফিডেন্টে ছিল অনেকটা এরকম যে কাফির উপর আঘাত আসা মানে পুরা সরকারের উপর আঘাত আসা। কিন্তু ভাই সবই ভুল। একটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হলো মানে এখানে বাংলাদেশের রাজনীতি এবং আন্দোলন এরকম, যারা কিনা চাষ করে তারা ফসল খেয়ে যেতে পারে না, তারা ফসল খায় না, খেতে পারেও না। যারা কিনে চাষ করে, মনে করেন আপনি আলু বেগুনের চাষ করবেন, হ্যাঁ করেন, আলু বেগুনের চাষ করে কত কষ্টের একদম কষ্ট করতে সে মরে গেছেন গা। কিন্তু মজা ব্যাপার, চাষ করার পরে যে আলু পটল খুইলে যে খাবেন, আপনি আলু পটল রান্না করে যে খাইবেন, সেটা খাইতে পারবেন না, খাইব হলো আরেকজন। এইটাই রীতি, এটাই নীতি, এটাই হয়েছে, ভবিষ্যতে এটাই হবে, এবং এগুলো জেনে আপনারা গেছেন। তো আপনারা মরছেন, শেখ হাসিনা চলে গেছে, তার পুরো রেজিম চলে গেছে, অন্য একটা রেজিম এসব বসছে, সেখানে আপনাদের আবার কেউই নেই। তো যার ফলে এখন এই কাফি ভাইয়াকে তো আর কেউ চেনে না। তো এখন 7 দিন আগুন লাগছে, 3 দিন পর কাফি ভাই আরেকটা স্ট্যাটাস দিয়েছে যে ভাই 7টা দিন এই যে আমার আগুনটা লাগছে, 3 দিন পর্যন্ত সেই পোড়া বাড়ি, পোড়া কাঠ, কয়লা সবসময় এগুলো ওখানেই পড়ে রয়েছে, এগুলো সরানোর মতো কোনো ব্যবস্থাও কেউ করেনি। সরকারের কথাই বলতেছে, এগুলো তো ভাই গ্রামবাসীকে এগুলো সরাবে না, তার ঘর বাড়ি বানিয়ে দেবে না, এটা তো সরকারকে করতে হবে, এটা হলো তার দাবি। যেহেতু সরকারের পক্ষে কথা বলতে গিয়ে সে বিপদে পড়ছে, তো কাজে তার দেখভাল দায়িত্ব হিসাব করে সরকার। তো এটাই কাফি ভেবেছিল। কিন্তু ভাই ওই যে একটু আগে আমি বললাম, যতক্ষণ পর্যন্ত আন্দোলন করছেন ততক্ষণ পর্যন্ত আপনার বাহাবা ছিল, বুঝছেন, যতক্ষণ পর্যন্ত মরছেন, যতক্ষণ পর্যন্ত ঠ্যাঙে বাড়ি খেয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের বাহাবা ছিল। কিন্তু যখন আন্দোলন শেষ, সরকার পরিবর্তন হয়ে গেছে, অনেক সরকার আছে, আপনাদের এখন আর কেউ চেনে না। তো যেটা হওয়ার সেটাই হয়েছে। এখন কাফি সাহেব মনের দুঃখে ক্ষোভে, সেনাবাহিনীর লোকজন তখন আসছিল, স্থানীয় পুলিশ প্রশাসন আসছে, তারপরে মামলাও হয়েছে। তো সেখানে সে বলছিল 7 দিনের ভিতরে যদি তার এই ভাঙ্গা বাড়ি, এই পোড়া বাড়ি এগুলি পরিষ্কার করে নতুন বাড়ি যদি নির্মাণ না করা হয় তাহলে সে রাজপথে নামবে। তো রাজপথে নামা তার 7 দিনের যে আলটিমেটাম ছিল, তো আজকে তার 3 থেকে 4 দিন হয়ে গেল, তার হাতে সময় আছে মাত্র 3 দিন। তো এখন 3 দিন পর সে মাঠে নামবেন হলো আমাদের কাফি ভাইয়া, রাজপথে নামবেন হলো কাফি ভাইয়া। এখন কাফি ভাইয়া কেমনি কী করবে তা তো আমি জানি না। আর কাফি ভাইয়ার মানে রাজপথ দখল করা তো একটা বিশাল বড় একটা ব্যাপার। তো উনি কেমনি কী করবে এটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। তবে বলতে গেলে এটা সরকারের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ, ইউনূস সাহেবের বিরুদ্ধে গিয়ে একটা চ্যালেঞ্জ। এখন ইউনূস সাহেবের বিরুদ্ধে গিয়া, বর্তমান সরকারের বিরুদ্ধে গিয়া যদি এখন রাজপথে উনি গিয়া যে আন্দোলন হামলা শুরু করে, তো স্বাভাবিকভাবেই সরকারও তো বসে থাকবে না। ইদানিং দেখলাম বাংলাদেশের পুলিশ ইচ্ছা মতো পিটাইতেছে, বুঝছেন। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, সেনাবাহিনীও কিছু তাদের অ্যাক্টিভিটিস কিছুটা কম ছিল, কিন্তু এখন দেখতেছে যারা পায় রাস্তায় তারাই ধরে পিটায়।
রাস্তায় যারে পায় পুলিশ ধরে তারই পিটায়, কারণ সরকার দিশেহারা হয়েছে। প্রতিদিন যদি রাজপথ বন্ধ করে এরকম আন্দোলন হতেই থাকে, কখনো শাহবাগের মোড়, কখনো গুলিস্তানের মোড়, কখনো বঙ্গবন্ধু এভিনিউ মোড়, কখনো বা শাহবাগ মোড়, কখনো বা ওই যে মতিঝিল শাপলা চত্বর মোড়, এইভাবে যদি দিনের পর দিন প্রত্যেক দিন একটা না একটা ঘটনা লিখে থাকে, কোনো দিন ফার্ম গেটের ওইখানে, তাহলে ভাই বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরটা একেবারে অরাজক অবস্থা তৈরি হবে। এমনি তো দেশ শাসন করা যায়, এমনি চলেও না ভাই, এমনি চলেও না। তো যার ফলে পুলিশও কিন্তু এখন অনেক বেপরোয়া হয়ে গেছে। এখন কাফি ভাইয়া যদি সত্যি সত্যি আর 3 দিন পর রাস্তায় নামে, এবং আমার তো ভয় হইতেছে যে এই ভিডিও না আবার ভাইরাল হয়ে যায় যে পুলিশ লাঠি দিয়ে কাফি ভাইরে এখন পিটিতেছে। যদি এই ভিডিও বাজারে আসে এবং এই ভিডিও তো ভাইরাল হবে, তো কোনো সন্দেহই নাই। তো আমি বুঝতে পারতেছি না আসলে কেমনে কী হবে। তো যাই হোক, কাফি ভাইকে অনুরোধ করবো যে আপনি একটু ধৈর্য ধরেন ভাই, রাজপথে আইসেন না আসতে গেলে, কারণ পুলিশের কাজ করবে, সেনাবাহিনীর লোকজন কাজ করবে, আর বাংলাদেশের আইন কানুন তো বুঝিনি, খুব ধীর গতিতে চলে। একটু ধৈর্য ধরেন, সরকারকে একটু সময় দেন। আর আপনার বাড়িতে দুর্বৃত্তের আগুন লাগাইছে না, মশার কয়েলে আগুন বাড়িতে আগুন লাগছে, যদি মশার কয়েলে বাড়িতে আগুন লেগে থাকে তাহলে তো ভাই সরকার কোনো পয়সা দেবে না ভাই, আমরা অতটা সিরিয়াসভাবে এটাকে দেখবো না, এটার ফল তো আপনি। আর যদি দুর্বৃত্তর আগুন লাগায় দেয়, এটা ইনভেস্টিগেশন রিপোর্টের উপর নির্ভর করবে। তো আপনি তো মাত্র 7 দিনও হয়নি, তো আপনি একটু ধৈর্য ধরেন, সরকারকে এভাবে হুমকি দিয়েন না। যদি সরকারকে হুমকি দেন, তো একমাত্র আপনার আশ্রয় এই মুহূর্তে হলো সরকারের কাছে। আর সেই সরকারকে যদি আপনি চ্যালেঞ্জ করে বসেন, আর সরকারকে চ্যালেঞ্জ করার অর্থ বুঝছেন তো আপনি, সরকারকে চ্যালেঞ্জ করার অর্থ হলো যে আপনাকে রাজপথে যেতে হবে, আর রাজপথে গেলে পিটুনি খাবেন, এতে কোনো সন্দেহ নাই। তো ভাই, আপনার মতো একজন কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এইভাবে আর রাস্তায় পুলিশের পিটুনি খায়, এটা আমরা চাই না। তো আপনি কয়েকটা দিন ধৈর্য দেন, পুলিশের কাজ পুলিশকে করতে দেন, তারপর দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি সেফ এক্সিট নিচ্ছে অতি দ্রুত। জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে চরমভাবে একটা বার্তা দেন, সেটি হচ্ছে বাংলাদেশে যদি আর একটা গণহত্যা হয়, কিংবা বাংলাদেশে যদি সংখ্যালঘুদের উপরে আর কোনো দখলবাজিতা কিংবা গণহত্যার শিকার হয়, কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যদি আর একটা আপনার অত্যাচার, মব জাস্টিস, কিংবা আপনার দখলবাজিতা থেকে শুরু করে আপনার মব ক্লিন থেকে শুরু করে যত অরাজকতা সৃষ্টি আছে, যদি এগুলা ঘটায়, তাহলে ডক্টর ইউনূসের 12টা বাজাই দিবে। অন্যদিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে জাতিসংঘ আরেকটি বার্তা দেয়, সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে থেকে শুরু করে এই আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল উনি যে আইন করে আপনার সমস্ত কিছু বন্ধ করে দেয়, কিংবা এই আপনার সরকারের বিরুদ্ধে, এই অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ কিংবা স্টেপ নিতে পারবে না। এটা কেন করলো? এটা কি আপনার একটা জানায় জাতিসংঘ ডক্টর ইউনূসের কাছে এই বিষয়ে জানতে চায় যে কেন বন্ধ করা হলো। অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি আপনার দখলবাজিতার শিকার হয়েছে, যারা নাকি মব জাস্টিসের শিকার হয়েছে, যারা নাকি আপনার গণহত্যার শিকার হয়েছে, প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে কিংবা একটা লিস্ট চাইছে এই আপনার ডক্টর ইউনূসের কাছে। এখন ডক্টর ইউনূস পড়ছে চরম বিপাকে যে এত কিছু তো হায় আমি কিভাবে দিব। কারণ আপনার জাতিসংঘ থেকে কিন্তু আরো একটি বার্তা কিন্তু স্পষ্টভাবে দিছে যে পুলিশ গণহত্যা, থানা লুটপাট যে বা যারা নাকি ঘটাইছে, কিংবা যে বা যারা নাকি এটার সাথে জড়িত, সবাইকে আইনের আওতায় আনতে হবে অতি দ্রুত। যদি এটা না করতে পারে, তাহলে ডক্টর ইউনূসকে আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে, কিংবা আইসিসির মাধ্যমে যে আপনার আওয়ামী লীগের যে বিচার নির্ধারিত করছে, কিংবা বিচার যে চালাচ্ছে, কিংবা এটার যে বর্তমান চলমান, এটা নিয়েও কি আপনার জাতিসংঘ একটা প্রশ্ন তোলে যে আগস্ট মাসের আওয়ামী লীগকে যারা নাকি গণহত্যা করছে, পুলিশ হত্যা করছে, থানা লুটপাট করছে, এই বিষয়ে ডক্টর ইউনূসের কোনো পদক্ষেপ থাকে না, কিংবা আইন করে কেন বন্ধ করে দেওয়া হলো, এই বিষয়ে জানতে চাইছে। তাহলে সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস?
ডক্টর ইউনূস বর্তমান তার পিছনে জাতিসংঘ থেকে চরমভাবে বাম্বু আসতেছে, বাম্বু। শুধু এটাই না, আপনার এতদিন ইন্ডিয়াকে যেভাবে খাটো করে কথা বলছে, আমি কিন্তু আপনার 2-3 দিন ধরে কিন্তু একটা কথা বলে আসতেছি যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা দেশ। এই দেশকে যদি চলতে হয় সবার সাথে আপনার শান্তি বজায় কিংবা বন্ধুত্ব সম্পর্ক রেখে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু না, আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি কি সমন্বয়কদের কথায় অমুককে হুমকি, এই ঘন্টার ভিতরে আপনার কি বলে এই ইন্ডিয়াকে দখল করব, ওইটা দখল করব, সেটা দখল করব, মানে বৈদেশিকদের কথায় একের পর এক একটা যে আলটিমেটাম দেয়, এটাই কি কাল হয়ে দাঁড়াইছে আমাদের বাংলাদেশের উপরে। কিভাবে? আপনারা অনেকে জানেন যে ডোনাল্ড ট্রাম্প আর হচ্ছে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয় আপনার হোয়াইট হাউসে। সেখানে আপনার যে নরেন্দ্র মোদীকে আমাদের বাংলাদেশের যে আপনার শান্তি বজায় রাখার ক্ষেত্রে কিংবা আপনার দেশ পাশাপাশি হওয়ার ক্ষেত্রে আপনার মোদীর উপরে দায়িত্ব দেয় যে বাংলাদেশে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে কিভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায়, বাংলাদেশে কিভাবে পুনরায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় কিংবা আপনার নির্বাচনে সক্রিয়ভাবে আপনার অবস্থান নেওয়া যায়। এটার জন্য কি সম্পূর্ণ আপনার এই যে হ্যান্ড ওভারটা সেটা কি আপনার ডোনাল্ড ট্রাম্প মোদীকে করে। তাহলে সেফ এক্সিট কিভাবে নিচ্ছে? সেটি হচ্ছে জাতিসংঘ থেকে আরো একটি বিষয় বলে যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস আপনি শান্তিপ্রিয়ভাবে আপনাকে নোবেল দেওয়া হয়, কিন্তু আপনি এই নোবেলের কতটুকু মর্যাদা রাখতে পারছেন? বহির্বিশ্বে এখন পর্যন্ত যে বা যারা নাকি নোবেল প্রাপ্ত কিংবা যারা নাকি নোবেলটা পাইছে সবাই আপনার তাদের ব্যাকগ্রাউন্ডে কি এই ধরনের কোনো কেলেঙ্কারি কিন্তু নাই। আর এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যখন নাকি 8ই আগস্টে আপনার কি বলে মানে সংবিধানে তিনি শপথ নেয় কিংবা বাংলাদেশের সরকারের চেয়ারে তিনি বসে, তখন কিন্তু তিনি আপনার আওয়ামী লীগের সরকার হয় নাই, তিনি বিএনপি সরকার হয় নাই, তিনি কি সরকার হয়েছে জঙ্গিবাদীদের, তিনি সরকার হয়েছে এই গণ অভ্যুত্থানকারীর কিংবা আপনার বৈষম্য বিরোধী যারা নাকি আন্দোলন ছিল এদের সরকার হয়েছে। এইটাও কি জাতিসংঘ হিসাব চাইছে। মানে সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালে সরকারের একটাই বক্তব্য যে আমাকে ছেড়ে দেন, আমি আমার কাজে যেতে পারলেই বাঁচতে চাই কিংবা আমি বেঁচে যাই, আমি আর এই দায়িত্ব পালন করতে চাই না, আপনারা আপনাদের মতো থাকেন, আমাকে ছেড়ে দেন, আমাকে এই দায়িত্ব থেকে আপনারা বিতাড়িত করেন কিংবা আমার জায়গায় আপনারা নতুন কোনো প্রধান উপদেষ্টা নিয়োগ অতি দ্রুত করে নেন, আমি আমার কাজেই যেতে পারলে বেঁচে যাই। কেন আপনি কেন এখন বেঁচে যাবেন? ও আপনার বন্ধুদের এখন যে আপনার ডোনাল্ড ট্রাম্প আপনার নিষেধাজ্ঞা করে দিছে, আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর ছিল ওনাকে নিষেধাজ্ঞা করে দিছে, কিংবা আইসিসির যে প্রধান ছিল আপনার মিস্টার করিম খান ওনাকেও নিষেধাজ্ঞা করে দিছে কিংবা আইসিসিকে নিষিদ্ধ করছে। এটার জন্য আপনি বলতেছেন যে আপনার জায়গায় গেলে আপনি বেঁচে যান? হ্যাঁ, বাংলাদেশটাকে একটা রসতলের জায়গায় নিয়ে আপনার সেনাবাহিনীর মতো একটা শান্তিপ্রিয় যে ছিল এদেরকেও আপনি স্যাংশন খাওয়ায়া এখন বলতেছেন যে আপনি সেফ এক্সিট নিতে পারলেই আপনি বেঁচে যান কিংবা নতুন কোনো আপনার প্রধান উপদেষ্টাকে আপনারা নিয়োগ করেন। হ্যাঁ, কেন কেন? কেবল তো খেলা শুরু। বর্তমান আপনি বাংলাদেশটাকে যেভাবে চালাচ্ছেন এখন আপনি সেফ এক্সিট নিতে চাচ্ছেন, এত সোজা না তো। কেবল তো খেলা শুরু মাত্র, কেবল কি খেলা শুরু মাত্র, সামনে আরো হবে। সেফ এক্সিট এত সোজা না। কেবল তো জাতিসংঘ থেকে আপনার এই আগস্ট মাসে যারা নাকি গণহত্যার শিকার হয়েছে, আওয়ামী লীগের যারা নাকি গণহত্যা করছে, যারা নাকি পুলিশ হত্যা করছে, সম্পূর্ণ ব্রাই ডাটা কিংবা একটা লিস্ট চাইছে জাতিসংঘ আপনার কাছে। আপনি এগুলা দিবেন না? এগুলা না দিয়ে কি আপনি পার পেয়ে যাবেন? এত তো সোজা না। ও লন্ডন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের কাছে আপনার নোবেল বাতিলের জন্য একটা দরখাস্ত করছে ব্রিটিশের কাছে, এটার জন্য কি আপনি চাইতেছেন না সেফ এক্সিট চাইতেছেন? এত সোজা? মানে দেশটাকে আপনি একটা রসতলে নিয়ে আপনি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যাংশন খাওয়ায়া সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে এখন বলতেছেন যে আপনি আপনার কাজে যেতে পারলে বেঁচে যান। তাহলে আপনি আগে কেন
এই পদ থেকে পদত্যাগ করলেন না? কেন কেন আপনি আওয়ামী লীগের উপরে এভাবে অরাজকতার সৃষ্টি চালাইলো, মব জাস্টিস চালাইলো, পুলিশের উপরে গণহত্যা করলো, কেন আপনি এটার প্রতিবাদ করলেন না? কিংবা ধানমন্ডির 32 নাম্বার যে আপনার ঐতিহাসিক কিংবা বাংলাদেশের স্বাধীনতার একটা সর্বভৌমত্ব একটা যে জায়গা, একটা স্মৃতি, সেটাকেও ভেঙে গুড়িয়ে দিল বোল্ডেজার দিয়ে, কেন আপনি এটার প্রতিরোধ করলেন না? কেন করলেন না? শেখ হাসিনা তো বক্তব্য রাখছে রাত 9টা বাজে, আর এই বোল্ডেজার দিয়ে ভেঙে দিচ্ছে সন্ধ্যা 6টা বাজে। বোল্ডেজার কি আগে থেকে রেডি ছিল না? আগে থেকে কি রেডি করে রাখেন নাই? যে শেখ হাসিনার বক্তব্য তো ছিল একটা বাহানা মাত্র, মানে আপনাদের বিষয়টা বা আপনাদের উপস্থাপনাটা আপনারা এভাবে করছেন যে ধানমন্ডি 32 নাম্বার বা ভাঙার এক পরিকল্পনা আপনাদের আগে থেকে ছিল, কিন্তু শেখ হাসিনার বক্তব্যকে উদ্দেশ্য করে স্ট্রং একটা ভূমিকা লাগবে, সেই ভূমিকাটাই পালন করছেন আপনারা। এবং এই রিজন দেখায়া আপনারা কি ধানমন্ডির 32 নাম্বার এবং ভাষা আন্দোলন করে যেখান থেকে নাকি ভাষণ দিছে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দিছেন। কেন আপনি এখন সেফ এক্সিট চাচ্ছেন? বাংলাদেশটাকে তো শেষ করে দিচ্ছেন। কেন আপনি এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করলেন না? যখন নাকি জাতিসংঘ থেকে এটার হিসাব চাইলো বা এটার চাইলো, জানতে চাইলো, রিজন জানতে চাইলো, কিংবা একটা জানতে চাইলো, তখন আপনি বলেন যে এদেরকে আমি শক্ত হাতে এখন থেকে প্রতিরোধ করতে হবে। কেন আপনি আগে করলেন না? কিংবা সেখানে সেনাবাহিনীও যায়, সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলে সবাই সম্বোধন করলো, কেন সেখানে সেনাবাহিনী শক্ত কোনো অবস্থান নিল না? কেন সেনাবাহিনী তখন এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করলেন না? কিংবা কেন সেনাবাহিনী সেখান থেকে চলে আসলো ছাত্রদের মুখের ভুয়া ভুয়া সম্বোধন শুনে? এটাই কি আপনার সেনাবাহিনীর অবস্থান? কিংবা এটাই কি সেনাবাহিনীর আসল ভূমিকা? না তো, কারণ সেনাবাহিনী আপনার দল চিনে না, সেনাবাহিনী কোনো রাজনৈতিক কোনো ফেস চিনে না, কোনো সমর্থক চিনে না। সেনাবাহিনী চিনে কাকে? দেশের জনগণকে, দেশের আপনার সার্বভৌমত্বকে, দেশের সম্পদকে। তাহলে স্বাধীনতার মতো একটা এত বড় একটা সম্পদ যখন নাকি ভেঙে গুড়িয়ে দিল, তখন কেন সেনাবাহিনীর অবস্থান ছিল? কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার আপনি কেন কোনো স্ট্রং ভূমিকা পালন করলেন না? কেন আপনি এখন সেফ এক্সিট চাচ্ছেন? কি পিছন থেকে বাম্বু আসা শুরু করেছে? না, শুরু করেছে কেবল তো শুরু মাত্র। আপনি সেফ এক্সিট নেবেন আর আপনাকে কি মনে হয় সেফ এক্সিট নিয়ে আপনি পার পেয়ে যাবেন? এত সোজা না। সমস্ত কিছুর দায়ভার এখন একমাত্র আপনি। আপনাকে এটার হিসাব অবশ্যই দিতেই হবে। দর্শক, এবার বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে নরেন্দ্র মোদীর, বলছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দর্শক, এবার নরেন্দ্র মোদী বাংলাদেশের পক্ষ নিয়ে, শেখ হাসিনার পক্ষ নিয়ে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপ করেছে, বৈঠকে আলাপ করেছে। তো দর্শক, ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পর বাংলাদেশের রাজনীতির মাঠে উত্তপ্ত পরিস্থিতি ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। ঠিক যখন ডোনাল্ড ট্রাম্প এবং মোদীর বৈঠকের পর বাংলাদেশে একটা উত্তপ্তকর পরিস্থিতি চলছে, তারপর এবার বাংলাদেশের এই উত্তপ্তকর পরিস্থিতির মধ্যে জ্বলন্ত আগুনে ঘি ঢাললেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তো দর্শক, আমি কথা বাড়াবো না, কি বলছেন ভারতের পররাষ্ট্র সচিব সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে তুলে ধরি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। দর্শক, শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে মোদীর, বিক্রম মিশ্রি। বাংলাদেশের নানা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাপ হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্প মোদী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান বলে জানিয়েছেন ভারতের বার্তা সংস্থা ANI। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, দর্শক খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট।
তিনি বলেন, অর্থাৎ পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ইস্যুতে দুই নেতার মধ্যে কথা হয়েছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং মোদির মধ্যে। সম্প্রতি বাংলাদেশের যেসব ঘটনা ঘটেছে তা ভারত কিভাবে দেখছে সে বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মতামত এবং উদ্বেগ তুলে ধরেছেন। দর্শক, নরেন্দ্র মোদির মতামত এবং উদ্বেগ তুলে ধরেছেন মানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে, শেখ হাসিনার পক্ষ নিয়েই নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের কাছে কথা বলেছেন। বিক্রম মিশ্রি বলেন, আমরা আশা করছি যে বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা একটি গঠনমূলক এবং স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন মোদি। দর্শক, আবারও পড়ছি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা ট্রাম্পকে জানিয়েছেন নরেন্দ্র মোদি, বলছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দর্শক, খবরে বলা হচ্ছে, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেখানেই আছেন এখনো শেখ হাসিনা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ও শেখ হাসিনাকে নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও জটিলতা পড়েছে। তবে দুই দেশই সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানানো হয়েছে। তো দর্শক, খবরে বলা হচ্ছে। তো দর্শক, বিক্রম মিশ্রি আজকে যে কথাগুলো বলল, বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলাপ হয়েছে মোদির, যে কথাগুলো বিক্রম মিশ্রি বলল ভারতের পররাষ্ট্র সচিব সাহেব, বোঝাই যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে, শেখ হাসিনার পক্ষ নিয়ে ট্রাম্প মোদির কাছে পেশ করেছে, বোঝাই যাচ্ছে স্পষ্ট। তো দর্শক, আগে থেকে আমি ধারণা করেছিলাম শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, শেখ হাসিনাকে বাঁচানোর জন্য, ইভেন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য ভারতীয় সরকার, ভারতীয় বিশ্লেষক টিম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে, উঠে পড়ে লেগে গিয়েছে। এগুলো কিন্তু দর্শক, আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা বলতে পারবেন, আমি কিন্তু এগুলো প্রতিনিয়তই বলছি। তো দর্শক, যাই হোক, সেদিকে যাব না। অবশ্যই দর্শক, ট্রাম্প মোদি বৈঠকের পর ট্রাম্প কিন্তু সরাসরি বলে দিয়েছে, বাংলাদেশ সম্পর্কে আমার বন্ধু নরেন্দ্র মোদি বলবে, বাংলাদেশের দায়িত্ব আমি তাকে দিলাম। এই কথা যখন ট্রাম্প বলল, বাংলাদেশের রাজনীতিক অঙ্গন একটু নড়ে চড়ে দাঁড়িয়েছে। তো দর্শক, যাই হোক, সেদিকে আর আমরা যাব না। অবশ্যই দর্শক, বুঝতেই পারছেন কি হচ্ছে পরিস্থিতি। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।